ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আজকের বোর্ড দেখেই বুঝতে পারছো আজকের বিষয় হচ্ছে স্ট্রং রুটস থেকে কিছু ব্রড কোশ্চেন তোমাদের করাবো। দেখো, এই ব্রড কোশ্চেন করানোর আগে দুটো কথা বলতে চাই। এক, তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে এই ব্রড কোশ্চেনগুলো লিখতে বলা হয়, তারা কি চায়? এক্সামিনার হিসেবে তোমাদের কাছ থেকে তাদের এক্সপেকটেশনটা কি? তাদের এক্সপেকটেশন হলো প্রত্যেকটা গদ্য বা পদ্যের থিমেটিক বা বিষয়গত ধারণার সঙ্গে সঙ্গে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলটাও যাতে এনরিচ হয়। উচ্চ মাধ্যমিক পাশ করার পর তুমি যাতে যে কোনো বিষয়ে একটা ইংরেজি যে কোনো বিষয়ে লিখতে পারো, এই অ্যাবিলিটিটা ওরা গ্রো করাতে চায়। ওকে, তাহলে স্যার আমাকে 4টে সাজেশন দিন, 5টা প্রশ্ন দিন, 6টা প্রশ্ন দিন, স্যার এর থেকে বেশি করতে পারবো না, এই ধরনের কথা যদি বলো, তাহলে উচ্চ মাধ্যমিকের ইংরেজি কেন পড়ছো? উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র বিষয়গত ধারণা নয়, তোমাকে ল্যাঙ্গুয়েজটাও এনরিচ করতে হবে। তাই আমি যে তোমাদের সিরিজ চালু করছি, সেখানে প্রত্যেকটা প্রশ্নর কনসেপচুয়াল ক্ল্যারিটি অর্থাৎ বিষয়গত ধারণা সংশ্লিষ্ট প্রশ্নের সঙ্গে সঙ্গে সাইমultaneously I will teach you all the structural form, all the grammatical section related to that particular sentence or particular question. ওকে, চলো তাহলে আমাদের জার্নি শুরু করা যাক। ওকে, লেটস গেট স্টার্টেড। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়াজ কালামস ফাদার্স অ্যাটিটিউড টু অ্যাডভার্সিটি? প্রতিকূলতা, অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতার প্রতি কালামের বাবার মনোভাব কী ছিল, অ্যাটিটিউড কী ছিল? দেখো, এই স্ট্রং রুটস যে গদ্যটা, এপিজে আব্দুল কালামের তোমার বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি বলতে পারো, এখানে ওর রুটস হচ্ছে, কালামের রুটস হচ্ছে, শ্রদ্ধেয় কালামের রুটস হচ্ছে বাবা মা। ওর বাবা মার চিন্তা ভাবনাটাই ওর মধ্যে পরবর্তীকালে ইনকালকেট হয়। ওকে, তাহলে ওর বাবার অ্যাডভার্সিটির প্রতি যে মনোভাবটা ছিল, সেটাই কিন্তু কালামের ভিতরে প্রবেশ করেছে, ইনকালকেট হয়েছে। তা এবার দেখা যাক যে কালামের ভাবা অ্যাডভার্সিটি নিয়ে কি ভাবতো, তার ভাবনাটা কি ছিল। আমি দেখো বাংলাটা লিখে নিয়েছি, এরপরে যখন ট্রান্সলেট করব তখন আমি শুধুমাত্র স্ট্রাকচারাল পার্টটা বলবো, গ্রামার রিলেটেড ব্যাপারটা বলবো, কী করে এটাকে আমি ইংরেজি করলাম। এখন জাস্ট আমি বিষয়গত ব্যাপারটা তোমাদের বোঝাচ্ছি। ওকে, এখন আর আমি গ্রামারের কথা কিছু বলছি, জাস্ট বিষয়টা বোঝো। কালামের বাবা বিশ্বাস করতো যে প্রতিটা মানুষের মধ্যে কিছু ইতিবাচক গুণ আছে। একদম সত্যি কথা, ভগবান কিছু না কিছু প্রত্যেককে দিয়ে পাঠিয়েছে, কেউ বলতে পারবে না আমায় কিছু দেয়নি। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু পজিটিভ কোয়ালিটিস, কিছু ভার্চু আছে। সবাই কেউ হতাশ হয়ে পড়ে, আমার দ্বারা কিছু হবে না, তাকে ফাইন্ড আউট করতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু পজিটিভ গুণ আছে। এই বিলিফ সিস্টেমটা প্রত্যেকের আনতে হবে। তার কারণ আছে, কারণ এই বিলিফ সিস্টেম যদি তোমার মধ্যে না থাকে, তুমি কোনো পরিস্থিতি কোনো ঝামেলার মধ্যে পড়লে সেটাকে কোপ আপ করতে পারবে না, তার মোকাবিলা করতে পারবে না। তাই তোমার মধ্যে যে কিছু আছে পজিটিভ জিনিস, সেটা আগে তোমাকে বিলিভ করতে হবে, সে কথাই বলছে। এই গুণগুলি হলো দৈব গুণের বহিঃপ্রকাশ। স্বাভাবিক, ভালো যা গুণ হয় তাই তো দৈব গুণ। পজিটিভিটি তো ভগবানের সঙ্গে রিলেট করে আমাদের সঙ্গে ভগবানের যে রাস্তা, তার রিলেশনই তো পজিটিভিটি, হিউম্যানিটি, অনেস্টি, ভালো ভালো গুণগুলো। ঠিক আছে, এই গুণগুলি হলো দৈব গুণের বহিঃপ্রকাশ। গেল, সে মনে করতো যে প্রতিটা মানুষের প্রতিকূলতার গুরুত্বকে বোঝা উচিত। একদম ঠিক, আমাদের জীবনে সাফারিংস, আমাদের জীবনে ডিফিকাল্টিস, এগুলো না আসলে আমরা প্রচণ্ড মেন্টালি ফিজিক্যালি উইক হয়ে পড়বো। যে কোনো দিন কোনো ঝামেলা ফেস করেনি, হট করে একটা ছোটোখাটো ঝামেলাও তার কাছে বড় মনে হবে, সে সেটাকে ফেস করতে পারবে না। দ্যাটস এ ইউনিভার্সাল ট্রুথ। ওকে, তা ব্যর্থতা ও ভোগান্তি তার আত্মবিশ্লেষণের সুযোগ করে দেয়। আর একটা ইউনিভার্সাল ট্রুথ, ইফ ইউ ডোন্ট ফেইল, ইউ উইল নট বি এবল টু কোপ আপ ইন ফিউচার। ইফ ইউ ডোন্ট ফেইল, ইউ উইল নট ফাইন্ড ওয়্যার ইউ আর ল্যাকিং। যদি তুমি ব্যর্থ না হও, তুমি বুঝতে পারবে না তোমার ল্যাকটা কোথায় হচ্ছে, অভাব কোথায় হচ্ছে তোমার। ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে হাউ টু রেকটিফাই ইউর ফল্ট। তুমি বুঝতে পারবে না তোমার রেকটিফিকেশনের জায়গাটা কোনটা। ওকে, তাহলে জীবনে
ফেইলিওর এবং সাফারিংসের গুরুত্ব আছে। ফেইলিওরস অ্যান্ড সাফারিংস অফার্স ইউ অ্যান অপরচুনিটি টু আইডেন্টিফাই ইউর ফল্ট, হেল্প ইউ টু ইন্ট্রোস্পেক্ট, তোমাকে বিশ্লেষণে, আত্মবিশ্লেষণে সাহায্য করে। তাই বলছে এখানে ব্যর্থতা ও ভোগান্তি তার আত্মবিশ্লেষণের সুযোগ করে দেয়। তার ভেতরের ইতিবাচক শক্তি প্রতিকূলতাকে মোকাবিলা করতে সাহায্য করে। ইটস ভেরি হোয়াট এভার পজিটিভ ফিচার্স আই হ্যাভ উইদিন মাই সেলফ is sufficient enough to cope with any problem that will be faced by me in future. ওকে, অর্থাৎ আমার ভিতরের যে পজিটিভ দিকগুলো আছে সেগুলোই আমাকে যে কোনো পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতিকে আমাকে রুখে দাঁড়াতে সাহায্য করবে, কারণ আমি বিলিভ করি যে আমি সেই পরিস্থিতির মোকাবিলা করতে পারবো। ঠিক আছে, তো এই ইতিবাচক শক্তিটাই আমাদের প্রতিকূল পরিবেশটির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। ওকে, এবার দেখো এটার ট্রান্সলেশন করে এবার আমি আসবো গ্রামাটিক্যাল পার্ট। কালামের বাবা বিশ্বাস করত যে প্রতিটা মানুষের মধ্যে কিছু ইতিবাচক গুণ আছে। ওকে, দেখো এইখান থেকে বাক্যটা শুরু, এখানে শেষ। এখানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এটা দ্যাট দিয়ে যুক্ত হচ্ছে। কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। তা সেটা না একদম পরে যাচ্ছি আমি। এটা জাস্ট দ্যাটের আগে একটা বাক্য, দ্যাটের পরে একটা বাক্য, দ্যাটের আগে একটা সিম্পল সেন্টেন্স আছে, দ্যাটের পরে একটা সিম্পল সেন্টেন্স আছে। তাহলে আমরা আগের বাক্যটা আগে করি। কালামের বাবা বিশ্বাস করত। তা এখানে বলো তো, বিশ্বাস করতো আর বিশ্বাস করেছিল এই দুটোর মধ্যে তফাৎ কোথায়? বিশ্বাস করতো মানে হচ্ছে তার একটা ওল্ড হ্যাবিট, সে নিয়মিতই এই ভাবনাটা পোষণ করত। ঠিক আছে, আর বিশ্বাস করেছিল মানে দ্যাট ইজ ওয়ান টাইম, একটা বিষয়ে কোনো ব্যাপারে তার বিশ্বাস ছিল, একদিনই বিশ্বাস করেছিল। তা এই যে বিশ্বাস করতো, এটা হচ্ছে ওল্ড হ্যাবিট, তার একটা ওল্ড হ্যাবিট। তা ওল্ড হ্যাবিট বোঝাতে আমরা ইংরাজিতে আমি কি বসাই, আমরা সূত্রটা কি অ্যাক্টিভ ভয়েসে? প্রথমে আমরা সাবজেক্ট বসাই, তারপরে ইউজ টু বসাই, অথবা উড বসে কিছু কিছু ক্ষেত্রে, যোগ ভার্বের V1। দেখতে পাচ্ছ, প্রথমে সাবজেক্ট, তারপরে ইউজ টু অথবা উড যোগ V1। এই ফর্মুলায় কিন্তু আমরা অতীতে নিয়মিত অভ্যাস বা ওল্ড হ্যাবিটের বাক্যগুলো করে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? কালামের বাবা। তাহলে আমি এখানে লিখব কালামস ফাদার, কালামস ফাদার। ওকে, এবার আমি উড বসাই। V1 কি? বিশ্বাস করা। তাহলে V1 বিশ্বাস করা, বিলিভ, বিশ্বাস করত। কি বিশ্বাস করত সেটা দ্যাটের পরে লিখছি, দ্যাট। ঠিক আছে, এবার দেখো প্রতিটা মানুষের মধ্যে কিছু ইতিবাচক গুণ আছে। এবার দেখো এখানে ভার্ব আছে কি? সবার প্রথম জানি ভার্বকে আইডেন্টিফাই করতে হয়। আছে, আছে মানে আমরা জানি হ্যাভ ভার্বের ইউজ, হ্যাভ ভার্ব। ওকে, তা হ্যাভ ভার্বের জানো তিনটে ফর্ম আছে, একটা হ্যাভ নিজে, একটা হ্যাজ, আর একটা হ্যাড। ওকে, এই তিনটে ফর্ম আছে। তা যদি সাবজেক্ট একটা হয় তাহলে হ্যাজ বসে, আর সাবজেক্ট যদি একের বেশি হয় তাহলে হ্যাভ বসে, আর পাস্ট টেন্সে হ্যাড বসে, জানি ছিল বোঝাতে, হ্যাভ ভার্ব থেকে এসছে। তাহলে এখানেও দেখো ইতিবাচক গুণ আছে, এটা হ্যাভ ভার্বের ব্যবহার হবে। তাহলে সাবজেক্টের পরে আমি হ্যাভ ভার্ব বসাই। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? প্রতিটা মানুষের মধ্যে। তাহলে এভরি ম্যান, সরি, এভরি ম্যান। এভরি কথাটা সবসময় মনে রাখবা সিঙ্গুলার সাবজেক্ট, গুলিয়ে ফেলো না যে এভরি আবার প্লুরাল, কারণ এটাকে ইন্ডিভিজুয়ালি ভাবা হয়, আলাদা আলাদা করে ভাবা হয় না। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে কি একটা হোল কনসেপ্ট, তাই এটা সিঙ্গুলার। এভরি ম্যান হ্যাজ, আছে, কি আছে প্রত্যেকটা মানুষের, কি আছে? কিছু হ্যাজ সাম পজিটিভ কোয়ালিটিস, পজিটিভ positive qualities in her character.
ইন হার অর হিজ বসাতে পারো, ইন হার অর হিজ ক্যারেক্টার। তার প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কিছু পজিটিভ কোয়ালিটি, ঠিক আছে, তার চরিত্রে। এভরি ম্যান হ্যাজ সাম পজিটিভ কোয়ালিটিস ইন হার অর ইন হিজ ক্যারেক্টার। ওকে, এই গুণগুলি হলো দৈব গুণের বহিঃপ্রকাশ, এই যে গুণগুলো, ঠিক আছে। এবার আমি কোয়ালিটিসের জায়গায় ভার্চু লিখি। দিস ভার্চুস আর হয় the manifestation of divinity. ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশ। আর এখানে বলে দিই, এটা সোজা তাই বললাম না। আর হচ্ছে বি ভার্বের ব্যবহার। বি ভার্বে আমরা কি জানি, বি মানে যেমন হ্যাভ মানে আছে ভার্ব, বি মানে হওয়া ভার্ব। বি ভার্বের প্রেজেন্ট ফর্মের মধ্যে পড়ে এম, ইজ, আর। তাহলে এখানে আমার এম হচ্ছে আইয়ের পরে বসে, ইজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টে, আর হচ্ছে প্লুরাল সাবজেক্টে, ঠিক আছে। তাহলে এখানে দিস ভার্চুস, এই গুণগুলি প্লুরাল সাবজেক্ট, তাই আর হলো। ওকে, এবার দেখো, সে মনে করতো যে প্রতিটা মানুষের প্রতিকূলতার গুরুত্বকে বোঝা উচিত। সে মনে করতো, শোনো, মনে করা ইংরেজি অনেক হয়, থিঙ্ক হয়, কিন্তু এখানে থিঙ্ক দেবো না, আমরা দেব মতবাদ প্রকাশ করতো, অর্থাৎ তার মতে। তাহলে কোনো মতে প্রকাশ করা, আমি যদি হোল্ড দ্য ভিউ, তাহলে হোল্ড দ্য ভিউ মত প্রকাশ করা, তাহলে হোল্ড দ্য ভিউর পাস্ট ফর্ম কি, হেল্ড দ্য ভিউ। ওকে, আর একটা জিনিস মনে রাখবা যে সে মনে করতো, তাই এটাকে আমরা ওই উড দিয়ে করতে পারবো, ঠিক আছে। তা তুমি সিম্পল পাস্ট টেন্সেও এটা করতে পারো, যদি উড দিয়ে করো অসুবিধা নেই, ঠিক আছে। তা আমি জেনারেলি সিম্পল পাস্ট টেন্স এটা করছি। হি হেল্ড দি ভিউ। এবার বলো, এবার একটু সিম্পল পাস্ট একটু বলে দিই, হয়তো ভাবছো হঠাৎ করে সিম্পল পাস্ট, একটু ঝালিয়ে নি, জানো তোমরা এই ব্যাপারগুলো। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট হচ্ছে যে কাজগুলো অতীতে ঘটে এইটুকুই বুঝতে পারি, কিন্তু ডেফিনিটভাবে, ইনডিফিনিট মানে কি, যেটা ডেফিনিটভাবে বলতে পারছি না যে এই ব্যাপারটা অতীতে চলমান ছিল না সাধারণভাবে হয়েছে, সেটা বলতে পারছি না। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে ডেফিনিট যেটা নয় সেটাই ইনডিফিনিট। আমি যদি বলি আমি খাচ্ছিলাম, আমি পুরো স্পষ্ট করে বুঝতে পারছি যে কাজটা অতীতে রানিং ছিল, খাচ্ছিলাম, আমার মুখ চলছিল। কিন্তু যদি বলি আমি খেয়েছিলাম, এটাও হতে পারে যে আমার মুখ চলছিল, আবার বোঝাতে পারে যে আমি সাধারণভাবে কাজটা হয়েছিল। অর্থাৎ ডেফিনিটভাবে আমাকে ভার্বের অ্যাকশনটাকে ক্লারিফাই হচ্ছে না, তাই সেটা হচ্ছে গিয়ে তোমার সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে। তাহলে আমি খেয়েছিলাম আর খাচ্ছিলাম, এর মধ্যে সিম্পল পাস্ট টেন্স কোনটা? অবশ্যই খেয়েছিলাম। অর্থাৎ এটা ইনডিফিনিট ডেফিনিট করে প্রকাশ করা যাচ্ছে না, তাই এগুলোকে সিম্পল পাস্ট টেন্সে কেউ বলে। আর সিম্পল পাস্ট টেন্সের সূত্র হচ্ছে, সিম্পল পাস্টের সূত্র বলে দিই, এস যোগ V2 যোগ অবজেক্ট। এটা প্যাসিভের সূত্র, অ্যাক্টিভ এখানে লাগছে না, তাই আমি প্যাসিভ লাগছে না তাই বলছি না, ঠিক আছে। পরে বলবো এস যোগ V2 যোগ অবজেক্ট, সাবজেক্ট যোগ ভার্বের পাস্ট ফর্ম যোগ অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস সিম্পল পাস্ট টেন্সের সূত্র, ঠিক আছে। এইবার দেখো, তাহলে এখানে সাবজেক্ট হি, হোল্ডের পাস্ট ফর্ম কি, হেল্ড। তাহলে হি হেল্ড দ্য ভিউ, সে মত প্রকাশ করতো, ঠিক আছে। এবার কি মত প্রকাশ করতো, দ্যাট, যে সে মত প্রকাশ করতো যে প্রতিটা মানুষের প্রতিকূলতার গুরুত্বকে বোঝা উচিত, ঠিক আছে। প্রতিকূলতার গুরুত্বকে বোঝা উচিত, তা উচিতার্থে আমরা একটা জিনিস বসাই, মনে করো, করতে পারছো? হ্যাঁ, শুড, আমরা শুড বসাই। শুড মডাল, আমরা জানি 10খানা মডাল ভার্ব আছে, তার মধ্যে শুড একটা, ঠিক আছে। তা শুডের ব্যবহার আমরা করি উচিতার্থে। তাহলে সেই সূত্রটা একটু মডালের কি, এস যোগ মডাল ভার্ব যোগ V1, এটা অ্যাক্টিভের সূত্র, ওকে। আর প্যাসিভের সূত্র হচ্ছে অবজেক্ট যোগ মডাল যোগ বি যোগ V3, ঠিক আছে। আর উচিতার্থে আমাদের কি বসাই, উচিতার্থে এখানে মডাল বসাই শুড। এটা লিখে নিতে পারো যে অ্যাক্টিভ ভয়েসের সূত্র হচ্ছে সাবজেক্ট যোগ মডাল যোগ V1
প্যাসিভের সূত্র অবজেক্ট যোগ মডাল যোগ বি যোগ V3 আর উচিত অর্থে আমরা শুড বসাই। ওকে, লিখে নিলে লিখে নাও। ওকে, মুছে দিলাম। দেখো তাহলে এখানে আমাদের প্রতিটা মানুষের প্রতিকূলতার গুরুত্ব বোঝা উচিত। তাহলে আমার সূত্র অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসবে। সাবজেক্ট কোনটা? প্রতিটা মানুষ, এভরি ম্যান। ওকে, সাবজেক্টের পরে কি এসছে? এস যোগ ভি, এস যোগ মডাল। তাহলে মডাল এখানে উচিত অর্থে কি? শুড। হি হেল্ড দ্য ভিউ দ্যাট এভরি ম্যান শুড। এবার তোমার বোঝা উচিত, তাহলে এখানে বোঝা অর্থে আমি পারসিভ দিতে পারি, রিয়ালাইজ দিতে পারি। ঠিক আছে, তাহলে রিয়ালাইজই দিই এখানে, রিয়ালাইজ। প্রতিটা মানুষের বোঝা উচিত। কি বোঝা উচিত? এবার অবজেক্ট লিখবো, বোঝা উচিত প্রতিটা মানুষের প্রতিকূলতার গুরুত্ব। তাহলে দি রেলেভেন্স, প্রাসঙ্গিকতা বা গুরুত্ব, রেলেভেন্স অফ অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটির রেলেভেন্সকে বোঝা উচিত। ঠিক আছে, এবার দেখো পরেরটা। প্রতিকূল পরিস্থিতি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে। এটা সাধারণ একটা সিম্পল সেন্টেন্সের বাক্য। কি করে বুঝলাম? আমরা একটা ছোট্ট ট্রিক জেনে নিই। ট্রিক কি? যে কোনো ট্রান্সলেশন করতে গেলে এই ট্রিকটা আমাদের কাজে লাগবে। এক, প্রথমে আমরা যে বাংলাটা আছে বাংলা বাক্যের, তার মেইন ভার্ব, ফাইনিট ভার্বটাকে আমরা চিনব, ফাইন্ড আউট করবো। গোল নাম্বার 1। নাম্বার 2, ফাইনিট ভার্বটাকে গোল করার পর আমরা দেখব সেই ভার্বটা, সেই যে ভার্বটা রয়েছে বিভক্তিটা, সেই বিভক্তি দেখে বুঝবো সেটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। ওকে, হয়ে গেল। 3 নাম্বার দেখব যে ভয়েস চেনা হয়ে গেলে ওই বিভক্তি দেখি কোন টেন্সে আছে। তাহলে টেন্স আর ভয়েস চেনা হয়ে গেলে বাকি থাকলো কি? বাকি থাকলো তো ওই তোমার সূত্র। তো সূত্র অনুযায়ী বসিয়ে দিলেই ট্রান্সলেশন হয়ে যাবে। ওকে, তাহলে এটাও দেখো আমি সেম জিনিস অ্যাপ্লাই করছি। কী আছে এখানে? যে প্রতিকূল পরিস্থিতি মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, এখানে ভার্ব কি? শক্তিশালী করে, ভার্ব হচ্ছে করে। ওকে, এবার সেকেন্ড স্টেপ কি বলেছি? সেকেন্ড স্টেপ বলেছি যে কোন ভয়েস শক্তিশালী করে, কোন ভয়েস? অ্যাক্টিভ। প্যাসিভ বলে কি বলতাম? করা হয়, তাই তো? সে বলে, সে কথা বলে, অ্যাক্টিভ। কথা বলা হয়, প্যাসিভ। সে ভাত খায়, অ্যাক্টিভ। ভাত খাওয়া হয়, প্যাসিভ। সে ভাত খেয়েছিল, অ্যাক্টিভ। খাওয়া হয়েছিল, প্যাসিভ। তাহলে করে, অ্যাক্টিভ। প্যাসিভ হলে করা হয় বলতাম। ওকে, ভয়েস চেনা হয়ে গেল। তাহলে কী হলো? এটা অ্যাক্টিভ ভয়েস, তাই তো? তাহলে অ্যাক্টিভ ভয়েসের তোমার সূত্র হচ্ছে, প্রেজেন্ট ইন্ডিফিনিটের সূত্র হচ্ছে এস যোগ V1 যোগ অবজেক্ট, অ্যাক্টিভ সূত্র। তাহলে এখানে এস কোনটা? এস হচ্ছে গিয়ে তোমার প্রতিকূল পরিস্থিতি, অ্যাডভার্সিটি। ঠিক আছে, এইবার V1 কি? মেকের সাথে কি যোগ করব? এস যোগ করব, মেক্স। কেন? কারণ অ্যাডভার্সিটি সিঙ্গুলার নাম্বার, একটাই কনসেপ্ট। দুটো অ্যাডভার্সিটি, তিনটে অ্যাডভার্সিটি হয় না, প্রতিকূলতা। আর এটা কি ফার্স্ট পার্সনও না, সেকেন্ড পার্সনও না, আমি, আমরা, তুমি, তোমরাও না, এটা তৃতীয় শ্রেণীর সাবজেক্ট। পার্সন মানে তো আসলে সাবজেক্ট, তাহলে এটা থার্ড পার্সন অর্থাৎ তৃতীয় শ্রেণীর সাবজেক্ট, সিঙ্গুলার নাম্বার। আর টেন্স তো বলে দিয়েছি সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই ভার্বের সাথে S/S যোগ হলো। অ্যাডভার্সিটি মেক্স কাকে করে? অ্যাডভার্সিটি অবজেক্ট কী আছে? মানুষের প্রতিকূলতা, কাকে শক্তিশালী করে? মানুষকে। তাহলে অ্যাডভার্সিটি মেক্স ম্যান, ঠিক আছে, মেন্টালি স্ট্রং। বাক্যটা বুঝলে? এবার দেখো, ব্যর্থতা ও ভোগান্তি তার আত্মবিশ্লেষণের সুযোগ করে দেয়। একই জিনিস,
এখানেও করে দেয়, এখানে করে, এটাও সিম্পল প্রেজেন্ট, এটাও সিম্পল প্রেজেন্ট, এটাও করে অ্যাক্টিভ ভয়েস, এটাও করে অ্যাক্টিভ ভয়েস, করে দেয় অ্যাক্টিভ ভয়েস। আর দুটোর ভয়েস বুঝতে পারছো, টেন্সই এক, জাস্ট এস যোগ V1 করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে গিয়ে তোমার ব্যর্থতা ও ভোগান্তি। আচ্ছা, ব্যর্থতা ইংরেজি হচ্ছে ফেইলিয়ার্স অ্যান্ড সাফারিংস। প্রদান করে অফার্স, এখানেও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস হলো, অফার্স হিম, ঠিক আছে, তাকে অফার করে কিসের? আত্মবিশ্লেষণের সুযোগ। অফার্স হিম দি স্কোপ অফ সেলফ ইন্ট্রোস্পেকশন। সেলফ ইন্ট্রোস্পেকশন মানে আত্মবিশ্লেষণ। ওকে, ঠিক আছে। তার ভেতরের ইতিবাচক শক্তি প্রতিকূলতাকে মোকাবিলা করতে সাহায্য করে। এখানে একটু দেখো, এখানে দুটো ভার্ব আছে, একটা মোকাবিলা করতে, একটা সাহায্য করে। তোমরা আমি একটু আগে মানে শুরুতে বলেছি যে একটা সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকতে পারে, ঠিক আছে, সেটা তোমার কিন্তু সেই একাধিক ভার্বটা নন ফাইনিট, ফাইনিট ভার্ব একটাই থাকবে, সমাপিকা ক্রিয়া, যেটাকে কমপ্লিট ভার্ব বলে। আর ওই কমপ্লিট ভার্ব বা ফাইনিট ভার্বের উপরেই কিন্তু আমার সমস্ত কিছু টেন্স ভয়েস ডিপেন্ড করে। তা আমাদের উই হ্যাভ টু অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ ফাইনিট ভার্ব, কারণ ফাইনিট ভার্বের উপর ডিপেন্ড ভয়েস টেন্স। তাহলে এখানে সাহায্য করে ফাইনিট ভার্ব, আর মোকাবিলা করতে নন ফাইনিট ভার্ব। কী করে? দেখো, আমি বলি তার ভেতরের ইতিবাচক শক্তি প্রতিকূলতাকে মোকাবিলা করতে, এরকম থেকে যে ইনকমপ্লিট সেন্স, তার মানে এটা ইনকমপ্লিট ভার্ব। এবার যদি বলি ইতিবাচক শক্তি সাহায্য করে, এটা দিয়ে আমি বাক্যটা কমপ্লিট করতে পারি, কিন্তু এটা দিয়ে কোনোভাবেই বাক্য কমপ্লিট করা যায় না, তাহলে এটা তোমার নন ফাইনিট ভার্ব। তাহলে সাহায্য করে ফাইনিট ভার্ব, করে। এবার প্রথম ওই যে চারটে ট্রিক্স মনে করো, তাহলে এটা করে যদি বলি, এটা ভার্ব চেনা হয়ে গেল। এবার এখানে তোমার ভয়েস হচ্ছে সাহায্য করে, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ হলে কী হতো? সাহায্য করা হয়, ঠিক আছে। আর 3 নাম্বার সাহায্য করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর সূত্র তো কতবার বললাম, এস যোগ V1, ঠিক আছে। তাহলে এখানে আমি তার ভিতরের ইতিবাচক শক্তি, হিজ ইনার, ঠিক আছে, তার ভেতরে তার হিজ ইনার মেন্টাল স্ট্রেংথ, STRENGTH, মেন্টাল স্ট্রেংথ। আচ্ছা, হেল্পস হিম। একটা কথা মনে রাখবা যে হেল্পের পরে যদি অবজেক্ট থাকে তাহলে কিন্তু টুটা উজ্জ থাকে, বসে না। অনেকে ভুল করে টু বসিয়ে দেয়, কিন্তু এটা একটু কমন এরর হয়ে যায়। হেল্পের পরে অবজেক্ট থাকলে কিন্তু টু বসাতে নেই, ঠিক আছে। এটা কিন্তু গ্রামাটিক্যালি যদি টু বসাও কাটা হয়ে যাবে। তাহলে এখানে টুটা উজ্জ আছে। কি করতে সাহায্য করে? মোকাবিলা করতে, কোপ উইথ অ্যাডভার্সিটিস অ্যান্ড ডিফিকাল্টিস। ইন লাইফ দিয়ে দিই। নাও স্ক্রিনশট মেরে নাও। মেরেছো? ওকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের ভিডিও যদি পেতে চাও তাহলে নোটিফিকেশন বেলটি ট্যাপ করে রাখবে, তাহলে কখন ভিডিও আসবে জানতে পারবে। ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো, বাই।